স্যার, আপনি ঠিকমতো হাঁটতে পারছেন তো? আমাকে ভালো করে ধরুন, না হলে পড়ে যাবেন। আর একটু রাস্তা বাকি, হোটেল এসে গেছি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে সেফলি পৌঁছে দিব। একের পর এক মিশান বকবক করেই যাচ্ছে। তীব্র মিশানের মুখের দিকে তাকিয়ে তুচ্ছরূপে হেসে দিল। এরপর মিশানকে গাড়িতে নিয়ে বসলো। সারা রাস্তা মিশানের বকবক শুনতে শুনতে তীব্রর কান শেষ। হোটেলের সামনে আসতেই ওকে ধরে নিয়ে তীব্র নিজের রুমের দিকে নিল। হোটেল স্টাফকে লেবু ও আদার রসের সাথে হালকা মধু মিশিয়ে আনার অর্ডার করলো। সোফায় বসতে না বসতেই মিশান ঢলে পড়ে। স্টাফ লেবু ও আদা মিশ্রিত রস আনার পরপরই তীব্র মিশানকে ধরে জোর করে খাওয়ালো। খাওয়ানোর মিনিট খানেক পরে মিশান নিতে না পেরে বমি করা শুরু করে দেয়। অনেকক্ষণ ধরে বমি করতে করতে মিশান হাঁপিয়ে যায়। অস্থির হয়ে বড় বড় নিঃশ্বাস নিতে থাকে। মাথা ব্যথা শুরু হয়ে যায় বমির পর। তীব্র মিশানকে ধরে রাখে যেন উপর হয়ে পড়ে না যায়। বেশ কিছুক্ষণ পর মিশান স্বাভাবিক একটা অবস্থায় এলেও অস্থিরতা কমছে না। জায়গাটা তৎক্ষণাৎ পরিষ্কার করে দিতেই মিশানকে 1 কাপ আদা চা দেওয়া হয়, যেটা খেয়ে হালকা স্বাভাবিক পরিস্থিতিতে আসে। মিশান তীব্রর দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, স্যার, আমি এখানে কেন এসেছি? আমি নিয়ে এসেছি। কিন্তু কেন স্যার? বিয়ে করার জন্য। মিশান মাথা ঝাঁকিয়ে দিয়ে আতঙ্কিত হয়ে ওঠে। কি সব বলছে? একটা লোককে চেনা নেই জানা নেই, তাকে বিয়ে করা সম্ভব কি করে? না আপনি আমাকে চেনেন না তো আমি আপনাকে চিনি। চেনার জন্য অনেক সময় আছে, বিয়ে করে নাও, তারপর অঢেল সময় পাবে আমাকে চেনার। কি বলছেন স্যার? এটা হয় না। আমি কখনো বিয়ে করব না, এটা সম্ভব না স্যার। স্যার, আপনি মজা করছেন তাই না? সিনিয়র হয়ে জুনিয়রদের সাথে মজা করতেই পারেন, কিন্তু এসব বিষয়ে না স্যার, প্লিজ। তীব্র রহস্যময় হাসি দিয়ে মিশানের পাশে বসে নিজের মোবাইলটা বের করে একটা ভিডিও প্লে করে মিশানের সামনে ধরল। ভিডিওটা দেখে মিশানের আত্মা শুকিয়ে যাওয়ার উপক্রম। কলিজাতে কাঁপুনি উঠে গেছে। কিছুদিন আগে মিশান বার থেকে ক্যাম্পে ফিরছিল। সেদিন ড্রিঙ্ক খুব একটা করেনি, হালকা পাতলাই করেছিল। কিছুটা পথ যাওয়ার পর গাড়ি থেকে নেমে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন রাস্তার একটা ছেলের সাথে কথার মৌলমানিল্য হওয়ায় মিশান রেগে গিয়ে ছেলেটার মাথার মধ্যে একটা বড় পাথর দিয়ে আঘাত করে। এমন ভাবে আঘাত করে ছেলেটারও সাথে সাথেই বেরিয়ে যায়। মিশান বুঝতে পারেনি এইভাবে ছেলেটার প্রাণ বেরিয়ে যাবে। নিজের কাজে নিজেই হতভম্ব হয়ে যায়। কি করবে বুঝতে পারে না। ক্যাম্পটা কাছে ছিল। মিশান দৌড়ে ক্যাম্পে যায়। সেখান থেকে একটা বড় দড়ি আর প্লাস্টিক কাগজ নিয়ে আসে। এরপর ছেলেটাকে সেটাতে প্যাকেট করে একটা বড় পাথরের সাথে কোমরে বেঁধে কিছুটা দূরত্বে বড় নদী থাকায় সেখানে ফেলে দেয়। এরপর রাস্তায় যে রক্ত লেগে থাকে, মিশান সেই জায়গাটার রক্ত ভালোমতো পরিষ্কার করে ফেলে যেন কোথাও কোনো প্রমাণ না থাকে। কিন্তু এদিকে বড় প্রমাণ তীব্রর কাছে জমা পড়ে গেছে। এসব কর্মকাণ্ডের ভিডিও রেকর্ড তীব্রর ফোনে, যেটা এখন মিশান দেখেও হৃদস্পন্দন হাইপার হয়ে গেছে। ভয়ে চুপসে গেছে। চোখে মুখে ভয় স্পষ্ট ফুটে উঠছে আছে। তীব্র কিছু না বলে ভিডিও শেষ হতে আরেকটা ভিডিও প্লে করলো, যেখানে বাড়ি বসে ড্রিঙ্ক করার ভিডিও করা হয়েছে। মিশান এসব দেখে পুরো পাথর। বুঝতে পারছে না তীব্র কেন ওর পিছু লেগেছে। এসব করে কি লাভ? তীব্র এবার হালকা গলায় কাশি দিয়ে বলল, চিন্তা করো না, এগুলো আমি আর তুমি ছাড়া কেউ জানে না। তুমি চাইলে কেউ জানবেও না যদি আমার কথা মতো কাজ করো। আর যদি না করো তবে তোমার জন্য গ্র্যান্ড শনি অপেক্ষা করছে। এই ভিডিও সোজা মিডিয়ার কাছে চলে যাবে। কুয়েতে বাংলাদেশের উভয় দেশেই জানাজানি হবে। এরপর তোমার চাকরি তো চলে যাবেই, সাথে কুয়েতেই তোমার যাবজ্জীবন কারাদণ্ড হবে। হতে পারে মৃত্যুদণ্ড হতে পারে। এগুলো তো কিছুই না, আসল ঘটনা ঘটবে মেইন জায়গায়। তোমার একমাত্র বোন নিশান থাকে। তুমি এত এত ভালোবাসো, আর তোমার বোন তো কথাই নেই। সেই বোন যখন দেখবে তার বোনের এই অবস্থা, হয়তো সে সবটা দেখেও বিশ্বাস করবে না, কিন্তু সমাজের লোক তো আর অবিশ্বাস করবে না। প্রতিনিয়ত তোমার বোনের আসতে যেতে অপমানিত লাঞ্ছিত হতে হবে সব জায়গায়। তোমার মামার মাথা নিচু হয়ে যাবে সমাজে। ভালোভাবে দুটো মেয়েকে নিজের ঘরে তুলে ভালোবাসা দিয়ে মানুষ করার পরিণাম কিনা সে এইভাবে পেতে হলো। আর বাকিতে কথা তো বাদই দিলাম। মোরাল অফ দ্য স্টোরি হলো, তোমার বোনের হায়াত এমনিতেই কম। তোমার টেনশনে তার হায়াত আরো গমিত আসবেই। তার সাথে কুয়েতে জেলে বসে বোনের সাথে মৃত্যুর আগে শেষ দেখাও করা হবে না। ভেতরে একটা তৃষ্ণা নিয়ে মরতে হবে তোমার বোনের। বিয়ের পর আমাদের মাঝে কোনো বৈবাহিক সম্পর্ক মানে শারীরিক সম্পর্ক হবে না। তুমি চাইলে হতে পারে, আমি কথা দিচ্ছি আমি কখনোই ব্যাপারে তোমাকে প্রেশার ক্রিয়েট করবো না। আর লাস্ট হলো, বিয়ে করেছি বলেই না যে আমার সাথে সংসার করতে হবে। খুব প্রয়োজন হলে তোমাকে আমি একটা বাড়ি কিনে দেবো, কিন্তু সংসার করা সম্ভব না। তুমি তোমার মতো থাকবে, আমি আমার মতো থাকবো। শুধু আমি তোমাকে মাঝে মাঝে দু একটা কাজ দেব, সেগুলো তুমি করে দেবে। এর বেশি কিছু নয়। কাজগুলো কঠিন কিছুও নয়, তোমার সাধ্যের মধ্যেই হবে। এবার বলো, তুমি কি রাজি আছো কি নেই? না চাইতেও মিশান নিশানের কথা চিন্তা করে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। সবকিছু যে তীব্র আগে থেকে প্ল্যান করা সেটা বুঝাই যাচ্ছে।
মিনিট 5 মধ্যে সেই ব্রিগেডিয়ার জেনারেল আর আব্দুর রহমান সাথে একজন আলেম নিয়ে এসেছে। সব এমনভাবে প্ল্যান করা ছিল যে তীব্র একটা ইশারা দিলেই সবাই হাজির হবে। এমনকি বিয়ের কাগজপত্র দেশ থেকে রেডি করে নেওয়া হয়েছিল। প্রথমে মিশনের সাইন নিল বিয়ের কাগজে, এরপর আলেম ধর্মমতে ওদের বিয়ে পড়িয়ে দিল। দুজনের বিয়ে ধর্মীয়ভাবে সম্পন্ন হয়ে গেল। আইনগতভাবে বৈধ তখনই হবে দেশে ফিরে যখন কাগজটা কোর্টে নিয়ে স্ট্যাম্প মেরে নিয়ে আসবে। বিয়েও হওয়া শেষ, সবাই বেরিয়েও গেল, শুধু তীব্র রয়ে গেল। তুমি এখন নিশ্চিন্তে ঘুমাও, আবার আজকের মতো কাজ শেষ, দেখা হবে আবার। আপাতত আল্লাহ হাফেজ। কথা শেষ দিয়ে তীব্র বিয়ের কাগজটার সুটকেসের ভেতর তার রেখে রুম থেকে বেরিয়ে গেল। মিশন সোফাতে বসে রইল পাথর হয়ে। নিজের সাথে কি হলো নিজেও বুঝতে পারছে না। চুপচাপ চোখের পানি ফেলতে ফেলতে রাতের শেষ ভোরের একটু আগ দিয়ে সোফাতেই ঘুমিয়ে যায়। অনেক বেলা হওয়ার পর মিশনের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে ওঠার পর একটা ব্যাপার আজব লাগলো। বেশ গভীরভাবে ঘুম দেওয়া সত্ত্বেও আজ কোনো দুঃস্বপ্ন দেখলো না। এদিক ওদিক তাকিয়ে দেখে মনে পড়ে গেল রাতের ঘটনাগুলো স্বাভাবিক নিয়মে। সব স্মৃতির মতো এটাও ভুলে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু মিশন কোনোভাবেই এই টপিক মাথা থেকে ঝেড়ে ফেলতে পারে না। যে কোনো বিষয় ইচ্ছা করে ভুলে যাওয়ার প্রবল ক্ষমতাধারী মিশন আজ ব্যর্থ হচ্ছে একটা রাতের ছোট্ট অংশ ভুলে যেতে। এদিক ওদিক তাকিয়ে দেখে রাতে রুমের বিভিন্ন জায়গায় তীব্রর কিছু কাপড় ছিল আর ওর সুটকেসটা ছিল। এখন সেগুলোর কিছুই দেখতে পাচ্ছে না। রুমে কোথাও তীব্রর কোনো জিনিস নেই। মিশন অনেকটাই অবাক হয়ে গেল। সোফা থেকে পা নামিয়ে এদিক ওদিক মাথা ঘুরিয়ে ভালো মতো তাকাতাকি করে, তীব্রও নেই। পকেট থেকে মোবাইল বের করে সময় দেখতে গিয়ে দেখে 11টা বাজে, যেটা দেখে মিশন উত্তেজিত হয়ে যায়। 12টার মধ্যে টিভির সবাইকে রেডি রাখতে হবে মিশনে যাওয়ার জন্য। আর 1 সেকেন্ড লেট না করেই মিশন উঠে রুম থেকে বেরিয়ে দৌড়। অনেকেই ওর দৌড় দেখে বিস্ময় দৃষ্টিতে রইল। একটা গাড়ি ধরে সোজা ক্যাম্পে চলে গেল। গিয়ে দেখি সবাই প্রায় রেডি। মিশন তোড়জোড় করে রেডি হতে হতে কাটায় 12টা বেজে যায়। কুয়েতের আরেকজন বন্ধু ছিল মিশনের, যার সাথে থাকতে থাকতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। নাম আসিয়া। সবার সামনে লাইনে দাঁড়াতে যাবে তখন আসিয়া মিশনকে একটা স্যান্ডউইচ আর একটা পানির বোতল এগিয়ে দেয়। মিশন সেটা খেতে খেতে দাঁড়িয়ে পড়ে। সময় যাচ্ছিল তো যাচ্ছিল বিষাদ বিষণ্ণতার মধ্যে দিয়ে। বিয়ের রাতের পর তীব্র দেখা মেলেনি আর। একটা খোঁজও নেয়নি মিশনের। মিশন বুঝতে পারছিল না সেদিন যা হয়েছে সেগুলো আদৌ ঘটেছিল নাকি অতিরিক্ত নেশার ফলে সৃষ্ট মস্তিষ্কের বিভ্রম। যদি বিভ্রমই হয় তাহলে হোটেলে কি করে গেল, নিজেকে হোটেলের রুমে বা কেন আবিষ্কার করলো? কথাটা না কারোর সাথে শেয়ার করতে পারছে, না তো নিজের মাথায় নিতে পারছে। মাথা গুলিয়ে যাচ্ছে মিশনের। মাস 3 পর 6 মাসের অন্তর 1 মাসের ছুটি পায়। সবার সাথে দেশে ফেরা হলো। বাড়ির প্রত্যেকে অনেক খুশি মিশনকে কাছে পেয়ে। নিশান তো মিশনকে সবসময় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে, কিন্তু এবার মিশন কেমন যেন উদাসীন ছিল। ওর চেহারাতে একটা বিষণ্ণ ছাপ, নির্লিপ্ততা ঘিরে বসেছে। ঠিকমতো আগের মতো খেতে পারেনি বেশি, একটুতেই পেট ভরে যায়। মিশনকে দেখে নিশান বুঝতে পারে কিছু একটা হয়েছে। ও জিজ্ঞাসা করলে কোনো উত্তর দেয় না এই বিষয়ে। মিশন প্রকাশ করে না কিছুই। দীপও ভালো মতো বুঝতে পারে মিশনের কিছু একটা হয়েছে। মামা মামি মিশনে শুকিয়ে যাওয়া এভাবে কম খাওয়ার কারণ হিসেবে ধরে নেয়। হয়তো সেখানে অনেক পরিশ্রম করতে হয়। সময়ের খাওয়ার সময় মতো খেতে পারে না বলেই খাওয়াতে অরুচি হয়েছে। এই 3 মাসে তীব্র কোনো যোগাযোগ করেনি মিশনের সাথে। দেশে আসার পর পর তীব্র মিশনের বাংলাদেশি নাম্বারে কল দেয়। মিশন অবাক হয়, এই নাম্বার কি করে পেল তীব্র? কথার মাঝে তীব্র মিশনকে জানায় 7 দিন পর দেখা করবে ওর সাথে। জায়গার নাম ও সময় দুটোই বলে দিল। রাত হলে কেমন যেন ভেতরটা ছটফট করে। কারণটা হয়তো দেশে এসে নেশা করতে না পারার জন্য। মিশন মাঝরাতে নিশানের থেকে নিজেকে ছাড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সেই সময় দীপ নিজের ঘরে ল্যাপটপে কাজ করছিল। বাড়ি থেকে কেউ বেরিয়ে গেল এমন শব্দ পেয়ে দীপ মিশনের পিছনে যেতে যেতে মিশন বাড়ি গিয়ে ড্রিঙ্ক করা শুরু করে। এই দৃশ্য দেখে দীপ পুরো বরফ হয়ে যায়। মিশন ড্রিঙ্ক করে এই দৃশ্য নিজের চোখে দেখে বিশ্বাস করতে পারে না। দীপ সাথে সাথে মিশনের সামনে গিয়ে দাঁড়ায়। মিশন মাথা উঁচু করে দীপকে দেখে কোনো পরোয়া না করে নিজের কাজে মন দিল। দীপ নিরাশ হয়ে বসে পড়ল মিশনের সামনে। মিশন, এ কি হাল তোর? এসব কবে থেকে খাস? কি লাভ হয় খেয়ে? মিশন, প্লিজ বল, কেন এমন করছিস? তুই আর মদ, এই দিন দেখতেই কি বেঁচেছিলাম আমি। মিশন বোন আমার, প্লিজ বল কি হয়েছে তোর? কোন কারণে তুই এসব খাস? তোর চেহারা দেখেই আমার সন্দেহ হয়েছিল এরকম কিছু একটা ব্যাপার আছে, তবু নিজেকে বোঝাচ্ছিলাম। আর যাই হোক, তুই এসবের কাছে আসবি না। মিশন তুচ্ছ হাসি দিয়ে বলল, স্যার, আমার জন্মটাই একটা কুফা। শুধু হারাতে এসেছি পৃথিবীতে। একে একে সব হারিয়ে যাচ্ছি। বাবা মা এরা আদৌ আছে কি নেই এই প্রশ্নের উত্তর খুঁজেও পাচ্ছি না। শুধু এইটুকুই মনে পড়ে, মিশন বেটা
तुम जरा अपना आँख बंद कर लो, मैं अभी आती हूँ। সেই দিন থেকে চোখ বন্ধ করে যখনই চোখ খুলে তাকাচ্ছি, প্রত্যক্ষ পরোক্ষভাবে হারিয়ে যাচ্ছি একজন একজন করে। মিশান শান্ত হ বোন, তাই বলে এভাবে অ্যালকোহল? জীবনে আর আছে কি? নিশান চলে গেলে আমার বাঁচার স্বাদও চলে যাবে, তাই প্রস্তুত নিচ্ছি। সত্যি করে বল মিশান, কি হয়েছে তোর? নিশানের কন্ডিশন এতটাও খারাপ হয়নি যার জন্য তুই নেশা করে কষ্ট ভুলাবে। বল কি হয়েছে তোর? মিশান চুপ করে রইল। দীপ বেশ কিছুক্ষণ ভরে জিজ্ঞাসা করার পর মিশান কেঁদে দিল। ওর কান্না দেখে দীপ আরো উত্তেজিত হয়ে পড়ল। মিশান কাঁদছে তো কাঁদছে, আর কিচ্ছু বলছে না। কিছু না বলে কান্নাকাটি করেই যাচ্ছে অনবরত। দীপ বুঝতে পারছে না ঠিক কি করা উচিত এখন, কিন্তু এই মুহূর্তে মিশানের এই অবস্থা দেখতে পারছে না। দীপ মিশানের সামনে থেকে গ্লাস বোতল কেড়ে নিয়ে সরিয়ে ফেলে, এরপর মিশানকে জোর করে ধরে নিয়ে বেরিয়ে গাড়িতে বসায়। মিশান কোনো কথা না বলে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। দীপ ড্রাইভ করছে, মিশানের পাশে বসে আছে। বেশিরভাগ রাস্তায় একদম ফাঁকা। হাই স্পিডে গাড়ি চালিয়ে যেতে যেতে হঠাৎ করে গাড়ি থামালো, কারণ রাস্তার মাঝখানে গাড়ি রেখে গাড়ির সামনে বসে সিগারেট টানছে তীব্র। দীপ গাড়ি থেকে বের হতে যাবে তখন মিশান ওকে থামিয়ে দিল, কারণ মিশান সামনে তাকিয়ে তীব্রকে দেখে চিনে ফেলেছে। চোখের পানি মুছতে মুছতে গাড়ি থেকে বেরিয়ে তীব্রর সামনে গিয়ে দাঁড়ালো। মিশান নরম স্বরে বলল, স্যার আপনি এভাবে এখানে? এমনি তোমার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু স্যার আপনি তো আমায় অন্য ডেট টাইম দিয়েছিলেন। তীব্র উত্তর দিতে যাবে তখনই দীপ গাড়ি থেকে বেরিয়ে এদিকে আসলো। দীপের শব্দ পেয়ে তীব্র আর চোখে ওর দিকে তাকায়। মিশান এই দৃশ্য দেখে ভয়ার্ত স্বরে বলে ওঠে, স্যার আপনি অন্য কিছু মনে করবেন না, ও কিন্তু আমার বয়ফ্রেন্ড না, ও আমার ভাই হয়। দীপ মিশানের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে। মিশান কে উনি? মিশান ইশারায় দীপকে চুপ করতে বলল। তীব্র রহস্যময় হাসি দিয়ে বলল, শুধুই ভাই, আর কিছু না? স্যার বিশ্বাস করুন, আপনি যেরকম ভাবছেন সেরকম কিছুই না। ওর সাথে আমার কোনো গোপন সম্পর্ক নেই। ও আমার মামার বড় ছেলে, আমার ভাই হয়। বোন জামাইও তো হয়। তীব্রর মুখে এই কথা শুনে দীপ মিশানের দুজনেই সেন্টি খায়। নিশান দীপের বিয়ের কথা বর্তমান পৃথিবীতে কাজী সাহেব দীপ নিশান মিশান ছাড়া আর একটা পাখিও জানে না। তীব্র কি করে জানলো এটা? ওকে কোনো অ্যাঙ্গেল থেকে মানুষ মনে হচ্ছে না, পুরোটাই রহস্যে ঘেরা। মিশন সংক্রান্ত খুঁটিনাটি সব কিছু জানে, আর মিশান কেবল ওর নাম আর পেশা ছাড়া কিছুই জানে না। তীব্রর প্রতিটা কথায় রহস্য প্রকাশ পায়। এই রহস্যময় কথার মাঝেই মাথা ষোলচক্কর দিয়ে ওঠে। স্যার আপনি কি করে জানলেন? না জানার মতো তো কোনো গ্যারান্টি আছে কি? মিশান উনি কে? কিছু বলছিস না কেন? দীপের এই প্রশ্নে তীব্র মিশনের দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে রইল, কি উত্তর দেয় সেটা শোনার জন্য। মিশন থতমত খাচ্ছে, কথা বের হতে চাচ্ছে না। দীপ উনি আমার তীব্র চোখের দিকে তাকিয়ে দেখে ওর দিকে পলকহীন ভাবে নজরে তাকিয়ে আছে। ঢোক গিলে উত্তর দিল মিশন, উনি আমার সিনিয়র এসপি ডিপার্টমেন্টের। ওনার সাথে সম্পর্ক অনেক ভালো। স্যার হয়তো এখানে কোনো কাজে এসেছিল, তাই দেখা হয়ে গেল। কথাগুলো মিশন একদমে বলল, কিন্তু দীপের কাছে কথাগুলো সন্দেহজনক লাগলো। মিশনকে আপাতত কোনো প্রশ্ন করলো না। দীপ তুই গাড়িতে গিয়ে বস, আমি আসছি স্যারের সাথে কথা বলে। দীপ ঘুরে গিয়ে গাড়িতে বসে রইল। স্যার বলুন এখন কোনো কাজ আছে কি? মিশন, তুমি এত ভালো কেন? আর কেন এত ইমোশনাল তুমি? তোমার সাথে ইমোশন মানায় না। তোমার অনেক কঠিন হতে হবে মিশন। নিজের জীবনে অনেক যুদ্ধ বাকি আছে। আমার আবার কিসের যুদ্ধ স্যার? আমি তো বিনা যুদ্ধে হেরে গেছি। আমার লাইফে কিছু নেই স্যার। বোনটা আছে তাই আমিও আছি। বোনটা চলে গেলে আমিও শেষ হয়ে যাব। ডক্টর বলেছে ওকে সর্বোচ্চ আর 1 বছর বাঁচানো যাবে। পৃথিবীর কোনো উন্নত চিকিৎসায় আমার বোনকে 1 বছরের বেশি বাঁচাতে পারবে না। বাকি তো ওপরওয়ালার হাতে। জীবনে কিছু চাইনি নিজের বোনের মঙ্গল ছাড়া। আর আমার সেই বোনটাকে একটু একটু করে মৃত্যুর শহরের দিকে ধাবিত হতে দেখেছি প্রতিনিয়ত। আমি চাইলেও কিছু করতে পারবো না স্যার, আমি পারবো না কিছু করতে। কথাগুলো বলতে বলতে অনেকটা জোরেই কেঁদে দিল মিশন। মিশন, তোমার ড্রিঙ্কটা আজ কম করা হয়ে গেছে, আর একটু করলে ভালো হতো। এভাবে ভেঙে পড়লে কিচ্ছু করতে পারবে না। মরার আগেই মরে যাবে, জীবিত লাশ হয়ে চলতে হবে। যা বাড়ি চলে যাবে এখন, আমি আর রাত করাবো না বেশি। মিশন চোখ মুছতে মুছতে মাথা নাড়িয়ে গাড়িতে গিয়ে উঠে বসলো। তীব্র নিজের গাড়িটা সরিয়ে নিল। রাস্তা দিয়ে যাওয়ার পথে দীপ খুব কড়া করে মিশনকে চেপে ধরলো। আর যাই হোক, তীব্রর সাথে ওর স্বাভাবিক সম্পর্ক না।
ছোটবেলা থেকে এক টেবিলে খেয়ে বড় হয়েছে, তাই বুঝতে পারি কে কতদূর খাবার খেতে পারে, কার কোন আইটেম পছন্দ না। এই যে তুই বল মাছ খাস না সে ছোট্টবেলা থেকে, এখন যদি তুই বল খাওয়ার বায়না করিস বা তোকে খেতে দেখে ব্যাপারটাকে স্বাভাবিকভাবে নেওয়া উচিত আমার। 7-5 কি বোঝাতে চাইছিস মিশান তুই? সত্যিটা বল, না হলে আমি নিশানকে বলে দিব তুই ড্রিঙ্ক করিস। মিশান ধমকের স্বরে বলে উঠল, সবাই মিলে কি শুরু করলি? সারা পথ সবাই মিলে আমাকে কেন ব্ল্যাকমেল করিস? কার কি ক্ষতি করেছি? দীপ কঠিন করে বলল, মিশান কি হয়েছে বল, নিজের মধ্যে চাপা রাখবি না। না চাইতেও মিশান দীপকে সবটা খুলে বলল। সবটা শোনার পর দীপ হতাশাময় নিঃশ্বাস ছাড়ল। যা কিছু হয়ে গেছে ওর সাথে তা থেকে বেরিয়ে আসার কোনো সুযোগই ছিল না। নিশান দীপকে বলে দিল নিশানকে যেন এর কিচ্ছুটি না জানায়, নাহলে নিশান বোনের চিন্তায় আরো অসুস্থ হয়ে পড়বে, সাথে মিশানের থেকে দ্বিগুণ হারে কষ্ট পাবে। নিশান ভালো মতো বুঝতে পারে মিশান প্রতিটা মিনিটে নিশানকে হারানোর ভয় পায়, আর নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে নিশানকে বাঁচিয়ে রাখার। পৃথিবী ছেড়ে চলে যাবে তাতে নিশানের কোনো মাথা ব্যথা নেই। বোনকে ছেড়ে ওপারে চলে যাওয়ার সময় ঘনিয়ে আসছে জেনে ভেতরটা খুব ছটফট করে। মৃত্যু নিশ্চিত জেনেও কারই বা ইচ্ছা করে প্রিয় মানুষগুলোকে ছাড়া থাকার অনুভূতিটা কল্পনা করতে। বাড়ি পৌঁছে মিশান বেশি করে আদা লেবু রসের চা খেয়ে ফ্রেশ হয়ে চুপচাপ নিশানের পাশে গিয়ে শুয়ে পড়ল। মনে মনে নিয়ত করলো দেশে থাকাকালীন ড্রিঙ্ক করা যাবে না, কারণ আজ না হয় ড্রিঙ্ক কম করায় নেশা ধরেনি, কিন্তু কোনো রাতে বেশি ড্রিঙ্ক করলে নিশান বুঝে যাবে। নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছিল এই কয়েকটা দিন সবার সাথে স্বাভাবিকভাবে সময় কাটাতে। মিশান দেশে আসার পর মামি সারাক্ষণ এটা সেটা খাবার বানিয়ে মুখে, আবার এমনও করে যেদিন বলে সেদিনই সামনে এসে দাঁড়ায়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঘুরতে বেরিয়েছিলে? হ্যাঁ স্যার, সামনের সপ্তাহেই তো চলে যাব, তাই কাছে পিঠেই ঘোরাঘুরি যত দূর করা যায়। তীব্র নিশানের দিকে তাকিয়ে সুন্দর একটা হাসি দিয়ে বলল, নিশান, তোমার শরীর কেমন আছে বোন? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। ওষুধ ঠিক মতো খাওয়া হয় তো? জি ভাইয়া। নিশান তীব্রকে না চিনেই উত্তর দিল নর্মাল ভাবে। নিশানের সাথে তীব্রর এমন মৃদু ব্যবহারে অনেকটা অবাক হয় মিশান। আজ অব্দি তীব্রকে মিশানের সাথে কখনো বিনয়ী ভাবে কথা বলতে দেখেনি। রাত খুব একটা হয়নি, তোমরা চাইলে আমি তোমাদের ছোট্ট একটা ট্রিপ দিতে পারি। মিশান ফর্মাল হাসি দিয়ে উত্তর দিল, না স্যার, দরকার নেই, আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে অনেক। আরে চলো, টাইম লাগবে না। মিশান উত্তর দিতে গিয়েও থেমে গেল, কারণ এই মৃদু ভাষার আড়ালে ওর ফাঁদ থাকতে পারে। তাই আর বাহানা না করে তীব্রর সাথে ঘুরতে রাজি হয়ে যায়। নিশান তো কিছুই বুঝতে পারছে না, একবার তীব্রর দিকে তাকায় আরেকবার মিশানের দিকে। তীব্র ড্রাইভারের পাশে বসে আর পিছনে মিশান বসে। নিশান মিশানের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, এই আপি, এই লোকটা কে? ভাইয়া হয়। তোমার? না। আমার? হুম, কেমন ভাইয়া? পরে বলছি। ভাইয়াটা দেখতে অনেক সুন্দর, তাই না? নায়কের মতো দেখতে, কিন্তু এন্ট্রি নিল ভিলেনের মতো। চুপ, শুনবে তো? শুনলে কি রাগ করবে? হতে পারে। মিশান একটু আতঙ্কিত ছিল, কিন্তু নিশানকে বুঝতে দেওয়া যাবে না। স্বাভাবিক থাকার চেষ্টা করছিল। তীব্র নিশানের সাথে বেশ ভালোই সুন্দর মতো কথা বলছিল। মিশানের আপাতত তীব্রর উপর রাগ হচ্ছে না, কারণ ওর আসলেই রূপটা মিশানের সামনে সুপ্ত অবস্থায় আছে। নিশানকে বেশ হাসাচ্ছিল কথায় কথায়। তীব্রর ভালোই লেগে যায় নিশানের কাছে। একটা সুন্দর জায়গায় ওদের ঘুরতে নিয়ে যায়। পরিবেশটা খুব সুন্দর মতো উপভোগ করে ওরা। মিশান চুপচাপ নিশানের হাসির শব্দগুলো নিজের কানের মধ্যে রেকর্ড করে রাখছিল, যেন আজীবন স্মৃতি হয়ে থাকে এই হাসিগুলো। জোনাকি পোকা নিয়ে নিশান এত মাতামাতি করে বাচ্চাদের মতো মিশান দু চোখ ভরে দেখে নিশানের এই খেলার দৃশ্য। আইসক্রিম চকলেট খাওয়ার সময় ঠোঁটের কোণে কোনো অংশ লেগে গেলে টিস্যু ব্যবহার না করে নিজের হাত দিয়ে আলতো করে মুখে দেয়। এই ভালোবাসাগুলো আমার, বাকি জীবন বেঁচে থাকার জন্য এই স্মৃতিগুলি যথেষ্ট। সেদিন রাতে খুব ভালো সময় কাটে ওদের। তীব্র মিশানকে বাড়ির সামনে দিয়ে চলে যায়। এই এক রাত মিশানের তীব্রর উপর কোনো ক্ষোভ হচ্ছিল না, কারণ তীব্র নিশানকে একটা সুন্দর সময় উপহার দিয়েছে। মিশান কুয়েতে চলে যাওয়ার সময় চলে আসে। আগের দিন পার্কিং করেছে। এবার মন খারাপ করে থাকলেও কান্না করছে না। আর 6টা মাস পেরোতে পারলেই নিশানের কাছে চলে আসবে। ব্যাগ গোছাচ্ছে এমন সময় নিশান পেছন থেকে জড়িয়ে ধরে মিশানকে। আহ্লাদে কণ্ঠে ডেকে উঠে, আপি, বলো। আমি রাগ করেছি। কেন? আমি শুধু এতদিন দেখলাম তোমার সার্কাস। দীপ না বললে জানতামই না। দীপ কি বলেছে?
এই যে একটা মিথ্যে অভিনয় করেছো আমার সামনে, নিজের বুকে পাথর চাপা দিয়ে। আমি কি অভিনয় করলাম? নিশান মিশানের গালের সাথে গাল ঠেকিয়ে বলল, আমি কষ্ট পাবো বলে তুমি নিজের সাথে ঘটা দুর্ঘটনাটা আমায় না বলে দীপকে বলেছো, কিন্তু আপি আমি কষ্ট পাইনি। জানি আপি, তোমার এই সময় বিয়ে হওয়াটা খুবই অপ্রত্যাশিত ছিল তোমার কাছে। ভেতরে ভেতরে অশান্তিতে ভুগছো। এই সময় তোমার সাথে এমনটা হওয়া উচিত হয়নি। তবুও আমার সাজেশন হলো তুমি নিজেকে কষ্ট করে হলেও আপাতত মানিয়ে নাও। দেখবে একটা সময় সুখ আসবে তোমার। আবারও এটাও সত্যি, এই সময় তোমার পাশে তীব্র ভাইয়ের প্রয়োজন ছিল। তীব্র ভাইয়ের সাথে কথা বলে যতটুকু বুঝেছি, উনি খুব ভালো মানুষ। দেখতেও যেমন সুন্দর, ব্যবহার তেমনই সুন্দর। আমি সব সময় আল্লাহর কাছে বলি, আমার আপির জন্য একটা ঢাল পাঠাও, যে ঢালটা আমার মতো বাকিদের মতো আমার আপিকে ছেড়ে যাবে না, আজীবন আমার আপির ছায়া হয়ে থাকবে। মিশান মলিন হেসে বলল, সারা জীবন মানিয়ে নেওয়ার জন্য